আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছ? আচ্ছা, আমরা আজকে এই স্প্রেড স্পেকট্রাম টেকনিকটা দেখব। তো স্প্রেড স্পেকট্রামটার সুবিধা কি সেটা আমরা এখানে দেখেছি, যে অ্যাডভান্টেজ গুলো। স্প্রেড স্পেকট্রামের যেগুলো প্রপার্টিজ, সেটা হলো স্প্রেড স্পেকট্রামে কি হচ্ছে, ইট অকুপাই ওয়াইড রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এখানে দেখেছি আমরা ওয়াইড রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি স্প্রেড স্পেকট্রামে থাকে, পাওয়ার ডেনসিটিটা কম। ঠিক আছে, পাওয়ার ডেনসিটি যেমন এটার জন্য অনেক হাই, বাট এখানে পাওয়ার ডেনসিটিটা কম, বাট এটার এনার্জিটা কি স্প্রেডেড। ঠিক আছে, এনার্জিটা এনার্জিটা স্প্রেডেড। তো এটার এই ফিচারগুলোর কারণে এটা যেটা সুবিধা, এটা ইন্টারফারেন্স জ্যামিংটা কম হয় এবং এটা মোর সিকিউর। ঠিক আছে, এই দুইটা হচ্ছে এটা মোর দুইটা তোমার সুবিধা। ঠিক আছে, এখন আমরা স্প্রেড স্পেকট্রাম টেকনিকে কি কি ধরনের টেকনিক্স আমাদের কমিউনিকেশনে আছে আমরা দেখব। তো এর মধ্যে এই সিকোয়েন্সটা সম্বন্ধে একটু, এই টার্মসটার সাথে একটু পরিচিত হই, যে হোয়াট ইজ সুডো নয়েজ সিকোয়েন্স, যেটা আমার স্প্রেড স্পেকট্রাম টেকনিকে অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, সুডো নয়েজ সিকোয়েন্স বলে একটা কোড সিকোয়েন্স আছে, যেটা হচ্ছে এটা একটা জাস্ট একটা কোডেড সিকোয়েন্স অফ 1 and 0। ঠিক আছে, 1 এবং 0 একটা কোডেড সিকোয়েন্স, যেটা তোমার স্প্রেড স্পেকট্রামে অ্যাপ্লাই করা হয়। এটা একটা এমন একটা কোড সিকোয়েন্স উইথ সার্টেন অটো কোরিলেশন প্রপার্টি, তার মানে প্রত্যেকটা কোড দিয়ে আমরা এক একটা ভ্যালুকে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, called as pseudo noise coding sequence. It is used in spread spectrum technique. It is a maximum length sequence, তার মানে যতগুলা কম্বিনেশন সম্ভব কোডে তোমার 1 and 0, যদি আমি 3 বিটস বলি বা 4 বিটস বলি, ওই বিটস গুলা দিয়ে যতগুলা কম্বিনেশন সম্ভব ম্যাক্সিমাম ততগুলাই সিকোয়েন্স তৈরি করা যায়। এবং ইটস আ সাইক্লিক কোড। সাইক্লিক কোড বলতে বোঝায় ধরো 1-0 কম্বিনেশন দিয়ে আমি একটা কোড লিখলাম, ধরো 1-0-1-1-0-0। ঠিক আছে, এরকম কোড লিখলাম, তারপর লাস্ট যে কোডটা পাবো, ধরো আমি লাস্টে পেলাম 1-1, তারপরে আবার 0-0টা ব্যাক করবে, ব্যাক করে আসবে, তার মানে এটাকে বলছে সাইক্লিক কোড। তার মানে এটা আমার এই বিটের কম্বিনেশন দিয়ে যতগুলা কোড লেখা সম্ভব, সেটা লাস্টের কোডটার পরে আবার প্রথমটা ব্যাক করে আসা, মানেই হচ্ছে সাইক্লিক কোড। এখন আমরা টেকনিকগুলো একটু দেখি। স্প্রেড স্পেকট্রাম টেকনিক জেনারেলি যেভাবে কাজ করে সেটা হচ্ছে, এই যে একটা সিগন্যাল, এটা আমার বেসব্যান্ড সিগন্যাল বা মেসেজ সিগন্যালটা, এই মেসেজ সিগন্যালটা একটা স্প্রেডিং কোডের সাথে মাল্টিপ্লাই করে। ঠিক আছে, এখানে আমাদের স্প্রেড স্পেকট্রাম টেকনিকে যেটা হয়, এখানে একটা স্প্রেডিং কোড জেনারেট করা হয়, যেটাকে এই মেসেজ দিয়ে তোমার প্রসেস করে পাঠানো হয় স্প্রেড কোডটাকে। ঠিক আছে, এই কোডটা এখান থেকে প্রোভাইড করা হচ্ছে, দেন একটা স্প্রেডিং প্রসেসের মাধ্যমে যায়, যার কারণে আমার এটা ব্যান্ডউইথটা অনেক বেশি স্প্রেডেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই বিএসএসটা হচ্ছে মাচ মাচ গ্রেটার দ্যান বি। তো এটাতে মেইনলি বেসিক্যালি কি করা হচ্ছে, এটা ব্যান্ডউইথটাকে স্প্রেড আউট করা হচ্ছে। ঠিক আছে, a signal of bandwidth p is spread out to occupy a bandwidth of BSSS. এখানে all the signals are spread to bandwidth BSSS। তার মানে আমি যদি এটা যদি আমার একটা চ্যানেল হয়, একটা চ্যানেলের সিগন্যালকে আমি স্প্রেড করলাম, তারপর আবার আরেকটা সিগন্যাল আমি পেলাম, তার মানে দুইটা ইউজার, ধরো আমি একজন ইউজার, আমার ব্যান্ডউইথ এটা, আরেকজন ইউজারের ব্যান্ডউইথকেও একইভাবে স্প্রেড করা হয়, কারণ প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে স্প্রেডিং কোড দেওয়া হয়। ঠিক আছে, প্রত্যেকের স্প্রেডিং কোড দিয়ে মাল্টিপ্লাইড হলে আমরা প্রত্যেক ইউজারের জন্য ব্যান্ডউইথটা এরকম একটা ব্যান্ডউইথ পাওয়া যায়, স্প্রেডেড ব্যান্ডউইথ। আচ্ছা, সিগন্যালস আর স্প্রেড আউট উইথ ডিফারেন্ট কোডস, তার মানে প্রত্যেকটা সিগন্যালের জন্য আলাদা আলাদা কোড দেওয়া হচ্ছে, সো দ্যাট দে ক্যান বি সেপারেটেড অ্যাট দ্য রিসিভার, তাদেরকে যেন রিসিভারে সেপারেট করা যায়। তার মানে এই স্প্রেডিং কোডটা তার আইডেন্টিফিকেশন। ঠিক আছে, একটা সিগন্যালের জন্য তার যদি ইউনিক আইডেন্টিফিকেশন বলো, তাহলে এটা হচ্ছে সেই স্প্রেডিং কোডটা। Signals can be spread in the frequency domain or time domain. টাইম ডোমেন বা ফ্রিকোয়েন্সি ডোমেন, বোথ ডোমেইনেই এটাকে স্প্রেড করা সম্ভব। এখন কি কি টেকনিক্স আছে স্প্রেড স্পেকট্রামে, তার মধ্যে আমরা দুইটা বেসিক্যালি দেখবো, এফএসএসএস আর ডিএসএসএস। ঠিক আছে, এই দুইটা হচ্ছে সিঙ্গেল ইউজার দিয়ে আমরা দেখবো, দেন মাল্টিপল ইউজার দিয়ে সিডিএম এটা দেখবো। সিডিএম এটা ডিএসএসএস অ্যাপ্লাই করে করবে তোমার মাল্টিপল অ্যাক্সেস টেকনিক।
ডিএসএস মানে স্প্রেড স্পেকট্রাম তো হচ্ছে তোমার এই প্রত্যেকটা ইউজারকে স্প্রেডেড করা হচ্ছে, স্পেকট্রামটাকে স্প্রেডেড। দেন আমি যদি মাল্টিপল ইউজার কনসিডার করি, যে এরকম একটা ইউজার আছে, এখানে একটা ইউজার, এখানে একটা, প্রত্যেকটা মাল্টিপ্লেক্সিং হচ্ছে, দেন দ্যাট ইজ মাল্টিপল অ্যাক্সেস স্প্রেড স্পেকট্রাম টেকনিক। ঠিক আছে, তাহলে এই ধরনের দুইটা স্প্রেড স্পেকট্রাম টেকনিক আছে, এফএসএসএস এন্ড ডিএসএসএস। আরো আছে, তার মধ্যে এই দুটো আমরা দেখবো। আর সিডিএম এটা হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস এর মধ্যে দেখবো। ঠিক আছে, আচ্ছা, spread spectrum multiple access techniques uses signals which have a transmission bandwidth greater than the minimum required bandwidth। তার মানে এটার মূলত বৈশিষ্ট্য কি, যে এটাতে আমরা সিগন্যালটাকে এমন ভাবে ট্রান্সমিট করি যেটার ব্যান্ডউইথ ইজ মাচ গ্রেটার দ্যান দা অরিজিনাল ব্যান্ডউইথ। ঠিক আছে, যেটার ব্যান্ডউইথটা অনেক বেশি এটার চেয়ে। দুই ধরনের আমাদের স্প্রেড স্পেকট্রাম টেকনিক আছে, ফ্রিকোয়েন্সি হপ এন্ড ডিরেক্ট সিকোয়েন্স। আচ্ছা, ফ্রিকোয়েন্সি হপটা দেখি এটা কিভাবে কি কাজ করে। ফ্রিকোয়েন্সি হপের কথাটা থেকে বোঝা যাচ্ছে যে ফ্রিকোয়েন্সি হপিং করে। হপিং করে মানে একটা ফ্রিকোয়েন্সি থেকে জাম্প করে আরেকটা ফ্রিকোয়েন্সিতে ট্রান্সফর্ম হচ্ছে, কারণ ফ্রিকোয়েন্সি প্রচুর শিফটিং হচ্ছে। তো এই কনসেপ্ট থেকে দিস ইজ ফ্রিকোয়েন্সি হপিং টেকনিক ওয়্যার দ্য ইউজার্স আর মেড টু চেঞ্জ দ্য ফ্রিকোয়েন্সি অফ ইউজ। ইউজাররা বারবার তার ফ্রিকোয়েন্সি অফ ইউজটাকে চেঞ্জ করে ফ্রম ওয়ান টু অ্যানাদার ইন এ স্পেসিফাইড টাইম ইন্টারভাল। নির্দিষ্ট একটা টাইম পর পর তারা তাদের যে ফ্রিকোয়েন্সি অফ ইউজ, যেটা যে ফ্রিকোয়েন্সিটা সে ইউজ করবে সেই ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করে। ওকে, তো এই জন্য এটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি হপ। আচ্ছা, একটা নির্দিষ্ট টাইম পর পর হিন্স ইট ইজ কল্ড ফ্রিকোয়েন্সি হপিং। এই যে ফ্রিকোয়েন্সিটা বারবার নির্দিষ্ট টাইম পর পর চেঞ্জ করা, এই ব্যাপারটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি হপিং। আচ্ছা, ফর এক্সাম্পল ফ্রিকোয়েন্সি ওয়াজ অ্যালোটেড টু সেন্ডার 1। ধরো একটা সেন্ডার 1 কে আমি একটা ফ্রিকোয়েন্সি অ্যালোট করলাম, then for a particular period of time, then after a while sender 1 hops to different frequency, আরেকটা ফ্রিকোয়েন্সিতে হপ করবে, and sender 2 uses the first frequency। এই ব্যাপারটাই ফ্রিকোয়েন্সি হপিং। যে ফ্রিকোয়েন্সি একটা সেন্ডারকে যদি আমি অ্যালোট করি সেন্ডার 1 কে, দেন একটা নির্দিষ্ট পিরিয়ড পরে সে কি করবে, আরেকটা ফ্রিকোয়েন্সি ইউজ করবে। ঠিক আছে, আরেকটা ফ্রিকোয়েন্সি ইউজ করবে, এবং সেন্ডার 2 কি করবে, প্রথম ফ্রিকোয়েন্সিটা ইউজ করবে। এটা যেটা দেওয়া হয়েছিল প্রথমে তাকে, সেই ফ্রিকোয়েন্সিটা সে আবার ইউজ করবে, which was previously used by sender 1। আচ্ছা, দিস প্রসিডিউর, এই যে প্রসেসটা, যে একটা ফ্রিকোয়েন্সি অ্যালট করার পরে সেটা সে কিছুক্ষণ ইউজ করার পরে আবার এই আরেকটা ফ্রিকোয়েন্সি ইউজ করে, এবং সেন্ডার 2 আগের ফ্রিকোয়েন্সিটা ইউজ করতে পারে যেটা সেন্ডার 1 ছেড়ে দিয়েছে। তো এই ব্যাপারটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি রিইউজ। তার মানে একই ফ্রিকোয়েন্সি যে মাল্টিপল ইউজাররা ইউজ করতে পারছে, এই ব্যাপারটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি রিইউজ। ওকে, যে আমি যে একটা ফ্রিকোয়েন্সি ছেড়ে দিয়ে আরেকটা ফ্রিকোয়েন্সি ধরছি এবং আরেকজন ইউজার এই প্রথম ফ্রিকোয়েন্সিটা ইউজ করতে পারছে, দ্যাট ইজ কল্ড ফ্রিকোয়েন্সি রিইউজ। আচ্ছা, the frequencies of the data are hopped from one to another in order to provide same secure transmission। এখানে কি হচ্ছে, যে ফ্রিকোয়েন্সি হপিং এর কারণে নেটওয়ার্কটা ইন্টারাপ্ট করছে বারবার। আচ্ছা, তাহলে কি হলো, এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে, হপিং এর কারণে কি হচ্ছে, সিকিউর ট্রান্সমিশনটা এনশিওর হয়। কারণ কি, আমার যে ইউজার 1 সে তো একটা ফ্রিকোয়েন্সিতে কমিউনিকেট করছে না, সে কি করছে, বারবার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছে। তাহলে কি হবে, যে ডিসকানেক্ট হয়ে আবারও ডিসকানেক্ট হয়েছিল। আচ্ছা, ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে আমার, এই হপিং এর কারণে, যেহেতু আমার একজন ইউজার বারবার তার ফ্রিকোয়েন্সি অফ ইউজ তোমার বারবার চেঞ্জ করছে, এই কারণে কি হচ্ছে, যে সিস্টেমটা মোর সিকিউর হচ্ছে, যে এটাকে ইন্ট্রুডাররা সহজে ক্র্যাক করতে পারবে না। ঠিক আছে,
এই জন্য বলা হচ্ছে যে এই সিস্টেমটা মোর সিকিউর, ঠিক আছে? ইটস আ সিকিউর ট্রান্সমিশন। দ্য অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ড, যে টাইমটা স্পেন্ড হচ্ছে ফ্রিকোয়েন্সি রিউজিং এ বা ফ্রিকোয়েন্সি হপিং এ, ঠিক আছে, এই টাইমটাকে বলা হয় ডয়েল টাইম, ঠিক আছে, যে টাইমটা সে নিচ্ছে ফ্রিকোয়েন্সি তোমার হপিং করার জন্য। আচ্ছা, এখন ফ্রিকোয়েন্সি হপ সিস্টেমটা কিভাবে কাজ করে স্টেপ বাই স্টেপ দেখি। তো এখানে আমরা ডায়াগ্রামটা হচ্ছে এটা আমার ফ্রিকোয়েন্সি হপ স্প্রেড স্পেকট্রাম টেকনিকের ডায়াগ্রাম, আর এখানেও এটার এক্সটেনশনটা, তার মানে এই পার্টটাকে একটু বড় করে এখানে দেখানো হচ্ছে, ঠিক আছে। নিচে এখানে আমরা কি বলেছিলাম, স্প্রেড স্পেকট্রামে অরিজিনাল সিগন্যাল আর এই পাশ থেকে একটা স্প্রেড কোড আসে, তাই না? তারপর এই দুইটা মিক্সিং হয়ে বা প্রসেস হয়ে এখানে একটা প্রসেসিং কমপ্লিট করে তারপর এখানে স্প্রেড সিগন্যালটা তোমার জেনারেট হয়, ঠিক আছে। তো এখানে আমার যে স্প্রেডিং কোডটা, সেই কোডটা জেনারেট করবে এই যে এখানে সুডো র্যান্ডম কোড জেনারেটর। ওকে, এখানে আমার স্প্রেড কোডটা জেনারেট হবে। তো এই সুডো র্যান্ডম কোড জেনারেটর কি? সুডো র্যান্ডম কোড বলতে আমরা কি বুঝেছিলাম, এখানে আমরা একটু ডেফিনেশনটা একটু দেখেছিলাম যে সুডো র্যান্ডম নয়েজ সিকোয়েন্সটা কি জিনিস। এটাই সেই সুডো র্যান্ডম কোড, ঠিক আছে। এই কোডটা হচ্ছে নাথিং বাট কি 1 and 0 কম্বিনেশনের একটা কোড, ঠিক আছে। তো এখান থেকে আমার এই সুডো র্যান্ডম কোডটা জেনারেট হচ্ছে, এখান থেকে জেনারেট হচ্ছে। এখন ধরো এটা একটা কোড, ঠিক আছে, এটা একটা কোড, এটা একটা কে বিট প্যাটার্ন। কে বিট প্যাটার্ন মানে কে হচ্ছে নাম্বার অফ বিটস। ধরো যদি 2টা বিট হয় তাহলে আমি 4টা ম্যাক্সিমাম কোড জেনারেট করতে পারবো, 4টা, তাই না, যদি 2টা বিটের হয়। আর যদি 3টা বিট হয় তাহলে কয়টা হবে বলো তো? কয়টা কোড জেনারেট করা যাবে 3টা বিট দিয়ে? ম্যাম 2 টু দি পাওয়ার 3। 8টা, তাই না? 8টা কোড জেনারেট করা যাবে। দেখো এখানে 8টা কোড জেনারেট হয়েছে, এই এক একটা কোড 3 বিটস এর কোড, এই যে, ঠিক আছে। র্যান্ডম কেন বলছি, দেখো এখানে সিরিয়ালি সিকোয়েন্সিয়ালি কিন্তু নাই, এখানে কোনো সিরিয়াল মেনটেন হয় না, যে 0 0টা কিন্তু পরে এসছে। এই জন্য এটাকে বলছি কি সুডো র্যান্ডম কোড। তার মানে এই কোডগুলা র্যান্ডমলি জেনারেট হয় একটা ইউজারের জন্য, এবং এটা ইউজারের জন্য স্পেসিফিক, ইউজারকে অ্যাসাইন করে দেওয়া হয় যে এটা আপনার কোড, ঠিক আছে। তাহলে সে এই সিকোয়েন্স অনুযায়ী ফ্রিকোয়েন্সি চুজ করবে। এখন এই সিকোয়েন্স, তার মানে এটা তার ফ্রিকোয়েন্সির আইডি বলতে পারে। 101 ফার্স্ট এর আইডিটা প্রথম সিলেকশন, সে 101 এর জন্য 700 করবে, ঠিক আছে। এখানে একটা টেবিল ইন্টারনালি একটা টেবিল থাকে যেখানে কি করা হয়, প্রত্যেকটা কোডের জন্য একটা করে ফ্রিকোয়েন্সি অ্যালট করে বা ম্যাপিং করে রাখা আছে, ঠিক আছে। তাহলে যেটা হচ্ছে যে র্যান্ডমলি তাকে যে কোডটা দিলাম সেই কোড অনুযায়ী সে ফ্রিকোয়েন্সিকে সিলেক্ট করতে পারবে। 101 এর জন্য সে প্রথম ফ্রিকোয়েন্সি নিবে 700, দেন তোমার 111 এর জন্য কোনটা নিবে বলো তো? 900 900 নিবে, রাইট। 900 দেন হচ্ছে তোমরা সি সেকশন না? yes ma'am তারপরে 1 এর জন্য নিবে কোনটা? 300 রাইট। আর এটার জন্য কি নিবে লাস্টে? 600 600। দেন কি হবে, এটা কিন্তু সাইক্লিক কোড বলেছি, সাইক্লিক কোডে কোনটা রিপিট করবে এরপর? 101 রাইট, 100 পরে আবার 101টা রিপিট করবে। তার মানে আমার 600 এর পরে আবার কোনটা আসবে? 700। ওকে, 700টা রিপিট করবে। এভাবে করে ইউজার ফ্রিকোয়েন্সিটা এখান থেকে সিলেক্ট করতে পারে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি টেবিল থেকে সিলেক্ট করে। দেন এখান থেকে সে ফ্রিকোয়েন্সিটা পাঠিয়ে দেয়, সিলেক্টেড ফ্রিকোয়েন্সিটা পাঠিয়ে দিলে ফ্রিকোয়েন্সি সিনথেসাইজার যেটা করে যে এই ফ্রিকোয়েন্সির একটা ক্যারিয়ার জেনারেট করে, ঠিক আছে। ক্যারিয়ার এই ফ্রিকোয়েন্সি একটা ক্যারিয়ার জেনারেট করে এখানে পাঠাচ্ছে। দেন অরিজিনাল সিগন্যাল কি করছে, এই ক্যারিয়ারটাকে মডুলেট করে দিচ্ছে। ওকে, এটাকে মডুলেট করে এখানে একটা স্প্রেডেড সিগন্যাল পাওয়া যাবে। কারণ কি এখানে আমার ইন দা লং রান কতগুলো ফ্রিকোয়েন্সি, এখানে 200 থেকে 900 পর্যন্ত আমি ফ্রিকোয়েন্সি পাচ্ছি, কিন্তু এট এ টাইম কত? এট এ টাইম 00 এর জন্য 200, 00 সে কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ করছে। এটা একটা হপ পিরিয়ড, এটা একটা হপিং পিরিয়ড, এটা একটা হপিং পিরিয়ড, প্রত্যেক পিরিয়ডে সে একটা একটা করে ফ্রিকোয়েন্সি নিচ্ছে। তার মানে 8টা হপিং পিরিয়ড, এখানে 8টা হপিং পিরিয়ডে সে 8টা ফ্রিকোয়েন্সি সিলেক্ট করছে। তাহলে টোটাল তার ব্যান্ডউইথ কত সিলেক্ট হচ্ছে ইন দ্য লং রান? 200 থেকে 900 পর্যন্ত তার ব্যান্ডউইথ কিন্তু পেয়ে যাচ্ছে আলটিমেটলি। কিন্তু তাহলে এই ক্ষেত্রে আমার কি হয়ে যাচ্ছে, এই ব্যান্ডউইথটা স্প্রেডেড হয়ে এই পরিমাণ ব্যান্ডউইথ সে ইউজ করতে পারছে। তো এখান থেকে যে কোনো একটা ফ্রিকোয়েন্সি সে চুজ করে কিন্তু ইউজ করতে পারবে, তার ডিপেন্ডিং অন হিজ সার্ভিস, ঠিক আছে, যে সার্ভিসের উপর ডিপেন্ড করে সে যে কোনো ফ্রিকোয়েন্সি চুজ করতে পারবে।
তো এই প্রসিডিউরটা এখানে লেখা আছে যে ফ্রিকোয়েন্সি হপিং টেকনিক ইউজেস এম ডিফারেন্ট ক্যারিয়ার্স। মানে একটা ক্যারিয়ার না, সে ডিফারেন্ট ক্যারিয়ার ইউজ করতে পারছে, সেটা এম সংখ্যক হতে পারে, এম যে কোনো একটা সংখ্যা। At one moment the signal modulates one carrier, এম সংখ্যক ক্যারিয়ারের মধ্যে একটা ক্যারিয়ারকে এট এ টাইম সে মডুলেট করে। ধরো আমার প্রথম এখানে যেমন প্রথম সিলেকশন ছিল 700 এর একটা ক্যারিয়ার এখান থেকে জেনারেট হবে, তাই না, এখান থেকে। তাহলে সে এই ক্যারিয়ার 700 ক্যারিয়ারকে সে মডুলেট করবে, ঠিক আছে। তারপরে একটা নেক্সট মোমেন্ট এরপরে আরেকটা সিগন্যালকে সে আরেকটা ক্যারিয়ারকে মডুলেট করবে। তো এরপরে তাহলে কি আমার টোটাল 8টা ক্যারিয়ারকে সে মডুলেট করছে। ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট হপিং পিরিয়ডে সে ডিফারেন্ট ক্যারিয়ারকে চুজ করবে। ম্যাডাম, হ্যাঁ বলো। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাডাম, হপিং পিরিয়ডের ওখানে ওই সিকোয়েন্সটা আসলে ধরতে পারলাম না ওই জায়গাটায়। মানে আমি সাইকেলটা জেনারেট করতেছি, আবার বলতেছি সিকোয়েন্স মেনটেন করতেছি না বিট প্যাটার্নের ক্ষেত্রে, আবার ফ্রিকোয়েন্সিটা এইভাবে কিভাবে সেট করতেছি তাহলে? হ্যাঁ, এই এক একটা বিট, এই যে প্যাটার্ন হ্যাঁ হচ্ছে একটা হপিং পিরিয়ডের মধ্যে। জি ম্যাডাম, তো 101-এর জন্য যে আমার কত 700 কিলো 700 হার্টজ, এটা এটা কিভাবে আমি একটা ফিক্স ক্যারিয়ার করতেছি? জেনারেট করবে। মানে এটা আমি কিভাবে ফিক্স করছি ম্যাডাম? কারণ আমার তো এখানে সাইকেল, মানে এটা তো আমার র্যান্ডম, তাই না? আপনি যে বললেন 101 এটা হতে পারে। র্যান্ডম, এইটা র্যান্ডম, হ্যাঁ, এটা ওভারঅল র্যান্ডম। র্যান্ডম, ঠিক আছে। তার মানে আমি যে এই যে 8টা প্যাটার্ন জেনারেট করেছি এটা র্যান্ডম, এইখানে কিন্তু 000টা আগে আসেনি, আসছে? না ম্যাডাম। তাহলে এইটা র্যান্ডমলি জেনারেট হবে, তার মানে এটা তোমার সিকোয়েন্সিয়ালি না, এক একজন ইউজারের জন্য এটা ডিফারেন্ট হবে এই প্যাটার্নটা। একটা ইউজারের জন্য এটা, ঠিক আছে, আরেকটা প্যাটার্নের জন্য আরেকটা প্যাটার্ন যদি আরেকজন ইউজারের হয় সেখানে হয়তো 111টা আগে আসলো, ঠিক আছে, র্যান্ডমলি আসবে। তার মানে কি এই কোড সিকোয়েন্সটা র্যান্ডমলি জেনারেট হয় এবং সেই জেনারেটেড কোডটাই ইউজারকে দেওয়া হয়। ম্যাম এখানে ফ্রিকোয়েন্সিও কি মানে র্যান্ডমলি ভাবে বেরি হবে? হ্যাঁ, মানে সিকোয়েন্স বলতে কি, এটাই যদি আমার ধরো 101 এর জায়গায় 111 হয় তাহলে কি ডিফারেন্ট কোড হয়ে গেল না? না ম্যাম, এটা বলতেছি না ম্যাম, ফ্রিকোয়েন্সিটা। ফ্রিকোয়েন্সি, জি ম্যাম, হ্যাঁ তখন ফ্রিকোয়েন্সিও তো চেঞ্জ হয়ে যাবে, কারণ আমার যদি এখানে 101 এর জায়গায় প্রথমে থাকে 111 তাহলে প্রথমে সে কোনটা নিবে? প্রথমে সে 900 দিবে, প্রথমে তার ফার্স্ট চয়েস হবে কোনটা? 900। তখন যদি আরেকজন ইউজার হয়, এটা আরেকজন ইউজারের ফার্স্ট চয়েস তখন 900 হবে। এরকম সেকেন্ড কোডটাও তখন হয়তো আরেকটা র্যান্ডম কোড আসবে, হয়তো 101 আসলো, তখন সেকেন্ড ফ্রিকোয়েন্সিটা সে চুজ করবে। এটা এক একজন ইউজারের জন্য এই কোড সিকোয়েন্সটা র্যান্ডম, সেটা বলছি। এই সিকোয়েন্সটা র্যান্ডম, তার মানে এইটার যে সিরিয়ালটা র্যান্ডমলি চুজ হবে, মানে এটা এমন না যে 00ই আগে আসবে, 001 আসবে সেকেন্ড, তারপর থার্ড, এভাবে আসবে না। এক একজনের জন্য এক এক সিকোয়েন্সে আসতে পারে, বুঝছো? জি ম্যাডাম, বুঝতে পারলাম, কিন্তু ম্যাডাম আমরা এখানে ফ্রিকোয়েন্সিটা ফিক্স না করে আমরা যদি ম্যাডাম প্যাটার্নটাকে ফিক্স করতে পারি তাহলে তো আমাদের ফ্রিকোয়েন্সিটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যেতে পারে না? না, আমরা যদি প্যাটার্নকে। অটোমেটিক সিকোয়েন্স যদি চুজ করো তাহলে কি তুমি সিকিউর হলা? তোমার জিনিসটা, তোমার কোডটা যে জানবে, একই কোড যদি সব ইউজারকে দিয়ে থাকো তাহলে ইন্টারফারেন্স হবে না? ও আচ্ছা। ইন্টারফারেন্স হবে। তারপর তোমার যদি কোডটা ফিক্স করে দেয় র্যান্ডম না করে, তাহলে এই যে আমি এক এক সময় যদি আমার এই কোডগুলো ফিক্স থাকে যে আমার এইটাই থাকবে সব সময়, তাহলে যেটা হবে ইন্ট্রুডার খুব সহজে তোমার ইনফরমেশন ক্র্যাক করতে পারবে, জি ম্যাডাম, বুঝতে পারছি। তাই না? ফ্রিকোয়েন্সিটা ডিফারেন্ট রাখলে সিস্টেমটা মোর সিকিউর হচ্ছে। আর একটা সুবিধা হচ্ছে যে আমি অনেক স্প্রেডেড স্পেকট্রাম পাচ্ছি, অনেক অপশন পাচ্ছি ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তাহলে আমি যে কোনো সময় যে কোনো ফ্রিকোয়েন্সিকে চুজ করতে পারছি এবং আমার ফ্রিকোয়েন্সি এঙ্গেজ হয়ে থাকছে না। আমি এটা একবার চুজ করছি, তারপরে এটা করছি, তাহলে 200 তখন ফ্রি হয়ে যাবে, আরেকজন ইউজার আবার 200 ইউজ করতে পারছে ওই সময়, তাই না? এই 00টা আমি যখন ছেড়ে দিলাম, আমি একজন ইউজার, আমি তো আর কন্টিনিউয়াসলি এটা ইউজ করবো না, এটা ইউজ করার পরে আমি তো ছেড়ে দিয়েছি, পরের সিকোয়েন্সে চলে গেছি। তো পরের সিকোয়েন্সে যখন চলে গেলাম এটা তো ফাঁকা হয়ে গেল। এটা ফাঁকা হয়ে গেলে ধরো আরেকজন ইউজারকে এটা অ্যালট করা গেছে, তাহলে ম্যাম মোর ইউজার, মাল্টিপল অ্যাক্সেস সিস্টেমে মোর ইউজার তখন এটা ইউজ করতে পারছে। ম্যাম এইখানে যে টেবিলটা দেওয়া আছে এই টেবিলটার জন্য এটা মানে তো একটা এক্সাম্পল জাস্ট। হ্যাঁ বলো। 00 জন্য কি 200 কিলো হার্টজ ফিক্সড না? এটার জন্য হ্যাঁ জি 200। ম্যাম, এখানে ম্যাম এখানে টেবিল। এটা একটা ফর এক্সাম্পল আমরা দেখাচ্ছি। এই কোডটা কে বিটের হয় না, আরো অনেকগুলা বিটের হয়, ঠিক আছে। তাই তার মানে আরো এরকম সিকোয়েন্স আরো অনেক লম্বা হয়, ঠিক আছে, অনেক লম্বা সিকোয়েন্স হয়, তাহলে তুমি চয়েসটা অনেক বেশি পাচ্ছ এবং ফ্রিকোয়েন্সির এই ব্যান্ডউইথটাও অনেক বেশি স্প্রেডেড, অপশনটা অনেক বেশি, যেহেতু তার ওভারঅল ফ্রিকোয়েন্সি অফ ইউজেসটা অনেক বেড়ে যায়।
অপশনটা বেড়ে যাচ্ছে আর কি। এই যে এখানে দেখো, এখানে আমরা শেষ করলে বুঝতে পারবা জিনিসগুলা প্রত্যেকটা, যে এখানে এম সংখ্যক ক্যারিয়ার জেনারেট হচ্ছে। এম সংখ্যক ক্যারিয়ার একটা সিগন্যাল অ্যাট এ টাইম একটা ক্যারিয়ারকে মডুলেট করে। ওই সময় কিন্তু সে আরেকটা ক্যারিয়ার, দুইটা ক্যারিয়ারকে অ্যাট এ টাইম করছে না, আবার সে নেক্সট মোমেন্টে আবার আরেকটা ক্যারিয়ার নিচ্ছে। ঠিক আছে? Although the modulation is done using one carrier at a time, M frequencies are used at the long run. মানে at the long run কিন্তু সে সবগুলা ফ্রিকোয়েন্সিকে ইউজ করতে পারছে। The bandwidth occupied by the source, এই ক্ষেত্রে তাহলে M ফ্রিকোয়েন্সি যখন আমি চুজ করছি তখন আমার এটার স্পেকট্রামটা অনেক স্প্রেডেড হচ্ছে, যার ব্যান্ডউইথ হচ্ছে BFHSS। এই ব্যান্ডউইথটা তার যেটা রিকোয়ার্ড ব্যান্ডউইথের চেয়ে অনেক বেশি। ঠিক আছে? সুডো র্যান্ডম কোড জেনারেটর কি করছে? ওই যে কে বিট প্যাটার্নটা জেনারেট করছে, এই প্যাটার্নটা জেনারেট করছে কে বিট প্যাটার্ন। এই যে এখানে যেটা করলাম এটা হচ্ছে সুডো র্যান্ডম কোড। এই সুডো র্যান্ডম কোডটা র্যান্ডমলি জেনারেট হচ্ছে, যেটা একটা কে বিট প্যাটার্ন। কে বিট মানে 3 বিটের একটা, ধরো এখানে যে আমাদের এই কেসে 3 বিটের এক একটা প্যাটার্ন জেনারেট হচ্ছে। আচ্ছা, ফর এভরি হপিং পিরিয়ড, মানে প্রত্যেকটা হপিং পিরিয়ডে কে বিটের একটা করে প্যাটার্ন জেনারেট হয়। তার মানে এক একটা যে 3 বিট প্যাটার্ন, এটা কিন্তু এক একটা হপিং পিরিয়ডে জেনারেট হচ্ছে। এটা একটা হপিং পিরিয়ড, এটা একটা হপিং পিরিয়ড, এটা একটা হপিং পিরিয়ড, এরকম করে 8টা হপিং পিরিয়ড। একটা সাইকেলের মধ্যে 8টা হপিং পিরিয়ড আছে। এই পুরো সাইকেলটা কমপ্লিট হলে আবার সাইকেলটা রিপিট করবে একজন ইউজারের জন্য। একজন ইউজারের জন্য, যেহেতু এই কোডটা তার জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে, অ্যাসাইন করা হয়েছে। তাহলে ফ্রিকোয়েন্সি টেবিল ইউজেস দ্য প্যাটার্ন টু ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি টেবিলের কাজ কি? জাস্ট ওই প্যাটার্ন অনুযায়ী ফ্রিকোয়েন্সিটা চুজ করা। যেহেতু এটা ম্যাপিং করা আছে এখানে, ঠিক আছে, এভাবে ম্যাপ করা আছে, তাই 101 এর জন্য 700 নিবে সে। তারপরে সে ফ্রিকোয়েন্সিটা ইউজ করবে এবং পাসেস ইট টু দ্য ফ্রিকোয়েন্সি সিনথেসাইজার। সিনথেসাইজারের কাছে এটা পাঠিয়ে দেবে। এখানে এখানে পাঠালে কি করবে? সিনথেসাইজার কি করবে? ক্যারিয়ার জেনারেট করবে, ক্যারিয়ার সিগন্যালটাকে জেনারেট করবে এবং ওই ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিটা তাকে দেওয়া হয়েছে, and the source signal modulates the carrier, এবং সোর্স সিগন্যালটা ওই ক্যারিয়ারটাকে মডুলেট করে স্প্রেড সিগন্যাল বানাবে। এখন এখানে ধরো এক্সাম্পল দিয়ে যেটা বোঝানো হয়েছে সেটা, এটা কিন্তু একটা এক্সাম্পল, ফর এক্সাম্পল, ঠিক আছে? এটা এমন না যে এইটা হচ্ছে ওভারঅল তোমার সিস্টেমের ডায়াগ্রাম, বাট এটা আমরা একটা এক্সাম্পল হিসেবে নিছি, যে ধরে নিলাম যে একটা 3 বিট প্যাটার্ন আমার এখানে জেনারেট হচ্ছে, 3 বিটের প্যাটার্ন জেনারেট হচ্ছে, এবং সেই প্যাটার্নটা একজন ইউজারের জন্য আমি ধরে নিলাম এরকম। ঠিক আছে? সাপোজ উই হ্যাভ ডিসাইডেড টু হ্যাভ 8 হপিং ফ্রিকোয়েন্সি and this is extremely low। এই যে এখানে বলা হচ্ছে extremely low for real application। রিয়েল অ্যাপ্লিকেশনে এই 8টা হপিং ফ্রিকোয়েন্সি থাকে না, আরো অনেক বেশি থাকে। ঠিক আছে? extremely low for real application and is just for illustration। আমরা just for assumption এটা ধরে নিলাম যে 8টা হপিং পিরিয়ডে 8টা ফ্রিকোয়েন্সি জেনারেট হচ্ছে। ইন দিস কেস তাহলে আমার 8টা হপিং পিরিয়ড হলে এমও হচ্ছে 8টা ফ্রিকোয়েন্সি জেনারেট হবে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, তাই না? এম হচ্ছে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, আর কে হচ্ছে নাম্বার অফ বিটস। কে ইজ 3, এখানে কে হচ্ছে 3টা বিট, 8টা হপিং ফ্রিকোয়েন্সি যেহেতু, এম হচ্ছে 8। Pseudo random code generator will create 8 different bit patterns, 8 different 3 bit pattern, 8টা different bit patterns জেনারেট করছে pseudo random code generator। ওকে, আর এই প্যাটার্ন গুলা এখানে এই কেসের জন্য যেটা আমরা ধরে নিয়েছি, এই কেসের জন্য আমরা কনসিডার করছি এরকম একটা কোড একজন ইউজারের জন্য, যে এই দিস স্টেশনের জন্য আমরা ধরে নিচ্ছি এটা। এই প্যাটার্নটা হচ্ছে সুডো র্যান্ডম, কারণ এটা রিপিটেড। আচ্ছা, এই সুডো র্যান্ডম না, সরি, এটা হবে কিন্তু সাইক্লিক কোড। এটা সাইক্লিক কোড কারণ এটা 8টা হপিং পিরিয়ড পরে আবার রিপিট করে। ঠিক আছে? এটা সাইক্লিক কোড এবং এটা 8টা হপিং পিরিয়ডের পরে আবার রিপিট করে। দিস মিন্স দ্যাট এট হপিং পিরিয়ড 1 এর জন্য আমার বিট প্যাটার্ন কত? হপিং পিরিয়ড 1 এ হচ্ছে বিট প্যাটার্ন 101। ফ্রিকোয়েন্সি, সিলেক্টেড ফ্রিকোয়েন্সি কত? 700। দেন সেকেন্ড হপিং পিরিয়ডে কি হবে? 111, সেকেন্ডটা হচ্ছে 111, ফ্রিকোয়েন্সি কত? 900। ঠিক আছে? ফ্রিকোয়েন্সি হচ্ছে 900। এরকম 8 প্যাটার্নটা হচ্ছে 100, ফ্রিকোয়েন্সি হচ্ছে 600। এভাবে 8টা হপিং পিরিয়ডের পরে আবার 111টা রিপিট করবে। 8টা হপিং পিরিয়ড, তার মানে এটার পরে গিয়ে আবার এটা রিপিট করবে।
ঠিক আছে, এভাবে এটা কাজ করছে। আর এই যে এটা গ্রাফিক্যালি দেখানো হচ্ছে যে হপিং পিরিয়ডের সাথে তোমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি চয়েসটা কি হচ্ছে এই সিস্টেমটার জন্য, এই এক্সাম্পলটার জন্য। এই এক্সাম্পলটার জন্য যদি তুমি গ্রাফিক্যালি এটা রিপ্রেজেন্ট করতে, আমি যদি এরকম তোমাদের দেই ডিফারেন্ট বিট প্যাটার্ন দিয়ে দিলে পারবা তো? আমি যদি একটা কে বিট প্যাটার্ন দিয়ে দিই অথবা নাম্বার অফ কে বলে দেই, যে নাম্বার অফ কে বলে দিলাম এবং বিট প্যাটার্নটাও বলে দিলাম, তখন তোমাদের এভাবে ম্যাপিং টেবিল বানিয়ে তোমরা দেখাতে পারো। হয়তো আমি রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিটা বলে দিব। তো এখানে দেখো ফার্স্ট হপিং পিরিয়ডে কোনটা ছিল, চুজ করেছে ফার্স্ট হপিং ফ্রিকোয়েন্সিতে আমার 700 কিলোহার্টজ, তাহলে এখানে 700 কিলোহার্টজ। ঠিক আছে, সেকেন্ডটা আছে 900, থার্ড পিরিয়ডে আছে 300, এরকম করে লাস্টে আছে কত 600। তারপরে আবার এই সাইকেল কমপ্লিট, যেহেতু এটা সাইক্লিক কোড আবার সাইকেলটা রিপিট করবে। দেখো সেম প্যাটার্ন গুলো আবার প্যাটার্ন অনুযায়ী সে ফ্রিকোয়েন্সি একই ফ্রিকোয়েন্সি গুলো চুজ করছে, এই সাইকেলটাই আবার এখানে আবার রিপিট হচ্ছে। ঠিক আছে, এই 8টা হপিং পিরিয়ডের পরে আবারও সেম সাইকেলটা রিপিট করবে। এই হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি হপ মাল্টিপল অ্যাক্সেস। আচ্ছা, কোনো কোশ্চেন আছে আর ফ্রিকোয়েন্সি এফএইচএসএস এর? ম্যাম আচ্ছা, তাহলে এটা শেষ। এরপরে আমরা ডিএসএসএস এর চলে যাব। ডিএসএসএস হচ্ছে ডিরেক্ট সিকোয়েন্স। এখানে কোনো ফ্রিকোয়েন্সি হপিং হবে না, ডিরেক্টলি যে আমাদের স্প্রেড কোডটা জেনারেট হওয়ার কথা এখানে, এই যে আমি যেটা দেখেছিলাম জেনারেলি এখানে একটা স্প্রেড কোড আসে, এই স্প্রেড কোডটা প্রসেস করে এখানে স্প্রেড স্পেকট্রাম হয়। এটা হচ্ছে স্প্রেড স্পেকট্রামের জেনারেল প্রসেস। তো এই প্রসেসটা অ্যাপ্লাই করে ডিরেক্টলি যদি আমি কোডটা ইউজ করি আমার স্প্রেড স্পেকট্রাম তৈরি করার জন্য, তাকে বলে ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম টেকনিক। তো এটাতে কি করে, উই রিপ্লেস ইচ ডাটা বিট উইথ n বিটস ইউজিং দ্য স্প্রেড কোড। এখানে যেটা করা হয় সিম্পলি প্রত্যেকটা ডাটা বিট বা মেসেজের বিট, যেগুলো মেসেজের যে বিটটা সেটাকে কি করা হয় n বিটস দিয়ে রিপ্লেস করা হয়। n বিটস মানে এটা স্প্রেডিং কোডের n বিটস। স্প্রেড কোডে আমার ধরো নাম্বার অফ বিটস হচ্ছে n, ঠিক আছে, স্প্রেড কোডের মধ্যে নাম্বার অফ বিটস যদি n হয়, আমি এই ডাটা বিটস একটা ডাটা বিটসকে n বিটস এ স্প্রেড কোড দিয়ে রিপ্লেস করব। রিপ্লেস কিভাবে করব? এই যে অরিজিনাল ডাটা, এখানে আমার স্প্রেড কোডটা জেনারেট হবে, চিপ জেনারেটর দিয়ে তোমার স্প্রেড কোডটা জেনারেট হবে। এখন এইটাকে প্রত্যেকটা ডাটা বিটকে আমি কি করব, এই চিপ জেনারেটরের যে চিপ প্রত্যেকটা কোড দিয়ে মাল্টিপ্লাই করে মডুলেট করে ফেলবো। মডুলেট করলে আমরা আলটিমেটলি পাবো একটা স্প্রেডেড সিগন্যাল। কিভাবে সেটা? এটা ধরো আমার অরিজিনাল মেসেজ সিগন্যাল, ঠিক আছে, অরিজিনাল মেসেজ কি আছে 101। এখন এটা যদি এনার্জি সিগন্যালিং করে দেখায়, এটা কি 1 is represented as positive pulse, 0 is represented as negative pulse, এরকম করে রিপ্রেজেন্ট করা যায় এনার্জি সিগন্যালিং দিয়ে লাইন করছে। এখন এটাকে যদি আমি স্প্রেড কোড প্রত্যেকটার জন্য কি বলেছে, প্রত্যেকটা বিট উইল বি রিপ্লেসড বাই স্প্রেড কোড। কিভাবে হবে সেটা? এখন এই প্রত্যেকটা বিটকে আমি যদি স্প্রেড কোড দিয়ে মাল্টিপ্লাই করি, এটা স্প্রেড কোড। এখানে দেখো স্প্রেড কোডটা কি, এটাকেও এনআরজে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে 101101111000। এটা একটা কোড, 11 বিটস এর একটা কোড। এই স্প্রেড কোড দিয়ে আমার প্রত্যেকটা বিটসকে আমি মাল্টিপ্লাই করি। এখানে দেখো এখানে সিগন্যাল এনআরজে দিয়ে করেছে যে পজিটিভ 1 এর জন্য পজিটিভ পালস আর 0 এর জন্য নেগেটিভ পালস। এখন 1 যদি 1 দিয়ে মাল্টিপ্লাই হয় কি হবে, 1ই থাকছে, ঠিক আছে, মাল্টিপ্লাই হয়ে যে এটা স্প্রেড সিগন্যাল, তাহলে এখানে আমরা 1 পাচ্ছি। 1 কে 0 দিয়ে মাল্টিপ্লাই করে পাচ্ছি 0, এখানে 0 পাচ্ছি। আবার দুইটা পাশাপাশি 1 আছে, দুইটা পাশাপাশি 1 আমার 1 দিয়ে মাল্টিপ্লাই হলে কত হবে 1, ঠিক আছে, তারপরে আবার 1 0 দিয়ে মাল্টিপ্লাই হয়ে 0, এরকম করে প্রত্যেকটা বিটের সাথে মাল্টিপ্লাই হচ্ছে এই বিটটা, ঠিক আছে। এরকম ভাবে একই ভাবে 0 দিয়ে যখন মাল্টিপ্লাই হচ্ছে সবগুলো স্প্রেড কোড, তখন আমরা এটা পাবো, কারণ এখানে কিছু 1 আছে, ঠিক আছে, যেমন এখানে ধর 1 এর সাথে 0 মাল্টিপ্লাই হয়েছে, এখানে 0 0 মাল্টিপ্লাই হয়ে 1, ঠিক আছে, 0 মাল্টিপ্লাইড বাই 0 তোমার সেটা হবে 1। আবার যতবার এরকম 0 0 মাল্টিপ্লাই হচ্ছে ততবারই 1 পাচ্ছে, ঠিক আছে। এরকম করে তোমার প্রত্যেকটা 1, কারণ কি এখানে -1 মাল্টিপ্লাইড বাই -1 কত হবে 1 না, -1 কে -1 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে কত পাওয়া যাবে প্লাস 1 পাওয়া যাবে, রাইট।
এই জন্য 0-র সাথে 0-কে মাল্টিপ্লাই করলে +1 পাচ্ছি। এখানেও +1, এখানেও +1, যতগুলা দুইটাই 0 আছে সেখানে +1। একইভাবে এই 1 এর জন্য হচ্ছে, ঠিক আছে? তো এইভাবে সে কি করে, প্রত্যেকটা বিটকে, ডাটা বিটসকে সে একটা স্প্রেড কোড দিয়ে মাল্টিপ্লাই করে স্প্রেড সিগন্যালটা পায়। এটা এই জন্য এটাকে বলছে ডিরেক্ট সিকোয়েন্স, কারণ ডিরেক্টলি মাল্টিপ্লাই করে দিচ্ছে। এখানে আর ফ্রিকোয়েন্সি হপিং হচ্ছে না, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি চয়েস নাই, ঠিক আছে? ইন আদার ওয়ার্ডস, ইচ বিট ইজ অ্যাসাইন্ড আ n বিটস কোড, ঠিক আছে? কোড অফ n বিটস, প্রত্যেকটা বিটের জন্য একটা n বিটস কোড অ্যাসাইন করা হয়। প্রত্যেকটা বিটের জন্য মানে কি, ইউজার ওয়াইজ, এটা হচ্ছে একটা ইউজারের ইনফরমেশন। প্রত্যেকটা বিটের জন্য অ্যাসাইন করা আর একজন ইউজারের জন্য, দেখো প্রত্যেকটা কোড কিন্তু সেম। এখানে একজন ইউজারের জন্য কোডগুলা সেম হবে, এই কোডটাই এখানে ইউজ হচ্ছে, আবার এই কোডটা এখানে ইউজ হচ্ছে। এটা একটা ইউজারের ইনফরমেশন, একটা ইউজারের ইনফরমেশন বা ডাটা, একটা ইউজারের জন্য একটা কোড দেওয়া হয়েছে, তাই এই একই কোড দিয়ে সবগুলা বিটস মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে এটাকে আরেকভাবে বলা যায় যে প্রত্যেকটা বিটের জন্য n বিটস এর একটা প্যাটার্ন থাকে, যেটাকে বলে চিপস। এই প্যাটার্নটাকে চিপস বলে, এই জন্য এটাকে চিপ জেনারেটর বলছে, ঠিক আছে? তো হোয়ার দ্য চিপ রেট কি, চিপ রেট তাহলে কত টাইমস গ্রেটার দ্যান দ্য ডাটা বিটস? চিপ রেট যেটা, চিপ রেট ইজ n টাইমস গ্রেটার দ্যান দ্য ডাটা বিটস, ঠিক আছে? এই চিপগুলো জেনারেট হচ্ছে, n-টা বিটস জেনারেট হচ্ছে একটা বিটের জন্য, রাইট? n-টা বিটস, তাহলে n টাইমস গ্রেটার দ্যান দ্য ডাটা বিটস হবে স্প্রেড চিপ রেটটা। আচ্ছা, আবার কি আমাদের যে স্প্রেড সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি, সেটাও কিন্তু n টাইমস গ্রেটার দ্যান দ্য ডাটা বিটস হবে, কারণ এটার সাথে এটা মাল্টিপ্লাই হচ্ছে সেজন্য। Whenever a user wants to send data using DSS signal technique, each and every bit of the user data is multiplied by the secret code. এটাকে সিক্রেট কোড বলা হচ্ছে, স্প্রেডিং কোডটাকে সিক্রেট কোড, কারণ এটা একটা ইউজারের জন্য ইউনিক। এটা একজন ইউজারকে যখন দেওয়া হবে, দিস ইজ সিক্রেট টু হিম, এই কোডটা আরেকজনকে দেওয়া হবে না, আরেকজন ইউজারকে কিন্তু ডিফারেন্ট কোড দেওয়া হবে, ঠিক আছে? তাই দিস ইজ আ সিক্রেট কোড। আচ্ছা, কল দ্য চিপ কোড, চিপ কোডও বলা হয়, স্প্রেডিং কোডও বলা হয়, সবই একই। চিপ কোড, স্প্রেডিং কোড, সিক্রেট কোড সব এক। আচ্ছা, এই স্প্রেডিং কোডটা কি হয়, মাল্টিপ্লাইড উইথ দ্য অরিজিনাল মেসেজ এন্ড ট্রান্সমিটেড। অরিজিনাল মেসেজের সাথে মাল্টিপ্লাই হয়ে যে সিগন্যালটা পাচ্ছি এটা ট্রান্সমিট হবে, এবং এটা কিন্তু মাচ স্প্রেডেড, বুঝাই যাচ্ছে। এটা কি একটা বিট ছিল এখানে, আর এখানে অনেকগুলো পাস, না এখানে অনেকগুলো পাস, তাহলে এটা অনেক বেশি স্প্রেডেড। আচ্ছা, দ্য রিসিভার ইউজেস দ্য সেম কোড ফর রিট্রাইভাল অফ দ্য মেসেজ, তার মানে কি, এই একই কোড, এই যে চিপ কোডটা দিচ্ছি ওকে, যে একটা ইউজারকে এই যে চিপ কোডটা দিচ্ছি, এটা আবার রিসিভার এন্ডে ইউজ করবে রিসিভার কি করার জন্য, এই ইনফরমেশনটাকে আবার রিকভার করার জন্য। তার মানে এটা পাবে সে রিসিভ সিগন্যালে, এইটার সাথে আবার এই চিপ কোডের একটা প্রসেস অ্যাপ্লাই করে সে এই কোডটাকে আবার রিকভার করে নিয়ে আসবে, যেভাবে করে আমরা ক্যারিয়ারকে আবার ডিটেক্টর সাইডে ইউজ করি, ঠিক আছে, ওই ইনফরমেশনটাকে রিকভার করার জন্য। তাহলে এই একই কোড ইউজ হবে রিসিভার এন্ডেও, ঠিক আছে? ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, এটা কিন্তু একটা এক্সাম্পল, তাই না? এই কোডটা একজন ইউজারের জন্য দেওয়া হলো, ফর এক্সাম্পল যে 11 বিটস এর একটা কোড, n হচ্ছে 11। এটা ওয়্যারলেস ল্যানের একটা এক্সাম্পল দিয়েছে, যেটাকে বলে বারকার সিকোয়েন্স। এই সিকোয়েন্সটাকে বলে বারকার সিকোয়েন্স, মানে একই জিনিসে অনেক নাম, স্প্রেড কোড, চিপ কোড, বারকার সিকোয়েন্স বলে ওয়্যারলেস ল্যানের জন্য। এই 11 বিটস এর কোডটাকে বলে বারকার সিকোয়েন্স। আচ্ছা, assume that the original signal and the chips use polar energy, ওই যে আমি বললাম এনার্জি সিগন্যালিং ইউজ করছে, এটাই যে 1 রিপ্রেজেন্টেড বাই পজিটিভ পালস, 0 রিপ্রেজেন্টেড বাই নেগেটিভ পালস। এখানেও তাই, ঠিক আছে, এখানেও তাই হয়েছে, 1 রিপ্রেজেন্টেড বাই পজিটিভ পালস, 0 রিপ্রেজেন্টেড বাই নেগেটিভ পালস। তাহলে আমরা ধরে নিচ্ছি অরিজিনাল এবং চিপ সিকোয়েন্সটা এনার্জি সিগন্যালিং ইউজ করছে। এখন এখানে যেটা ফিগারে দেখানো হচ্ছে, চিপস এবং the result of multiplying the original data is the spread signal, এই সিগন্যালটা পাচ্ছি আমরা দুইটাকে মাল্টিপ্লাই করে। আচ্ছা, the spreading code হচ্ছে 11 chips having the pattern এত। এখানে আমরা ধরে নিয়েছি যে এই চিপ প্যাটার্নটা হচ্ছে এটা, এই কোডটার কথা বলেছে, ঠিক আছে? এই কেসে 11 বিটস এর প্যাটার্নটা আমরা ধরে নিয়েছি এটা। if the original signal rate যদি n হয়, অরিজিনাল সিগন্যালের রেট যদি n হয়, তাহলে স্প্রেড সিগন্যালের রেট হবে 11 টাইমস অফ n, রাইট? সিগন্যালের রেট যদি n হয়, তাহলে স্প্রেড সিগন্যালের রেট হবে 11 টাইমস n।
আচ্ছা, this means that the required bandwidth for the spread signal is 11 times larger than the bandwidth of the original signal. ঠিক আছে, spread signal bandwidth 11 times larger than the original signal. Spread signal can provide privacy মানে আগে যেটা বলেছি যে প্রাইভেসিটা মেইনটেইন করে স্প্রেড কোডের কারণে, কারণ এই কোডটা তো হচ্ছে তোমার এটা ইউজার জানে শুধু, ঠিক আছে, এটা ইউজারের এন্ডে এটা হচ্ছে তার জন্য নোন কোড, বাট আদার কেউ তো জানে না, অন্য ইউজারও জানে না, ইন্ট্রুডাররাও জানে না, তাই এটাতে প্রাইভেসিটা মেইনটেইন হয়, ঠিক আছে। এই সেম কোড দিয়ে করলে কি হতো, সবাই জানে সবার কোড, তাই না, তাহলে তো সমস্যা, ইন্টারফারেন্স বেড়ে যাবে, সিকিউর থাকবে না, প্রাইভেসি থাকবে না, অনেক কিছু ব্যাপার। আচ্ছা, এখানে কি হয়, প্রাইভেসি মেইনটেইন করছে এবং ইন্ট্রুডার কি করছে, যদি ইন্ট্রুডার কোডটা না জানে তাহলে প্রাইভেসিটা মেইনটেইন হচ্ছে, যদি তুমি কোনো ইন্ট্রুডার এটা জেনে যায় কোডটা তাহলে আর সে হ্যাক করতে পারবে। আচ্ছা, ইট ক্যান অলসো প্রোভাইড ইমিউনিটি অ্যাগেইনস্ট ইন্টারফারেন্সও কমে যাচ্ছে, কারণ কোডগুলো যেহেতু ডিফারেন্ট, এক একটা ইউজারের জন্য কোডটা ডিফারেন্ট, সো ইউজারের ইয়েটাও তোমার অনেক বেশি, ইন্টারফারেন্সটাও কমে যাচ্ছে। টাইম কি শেষ? ম্যাম অলমোস্ট শেষ ম্যাম। একটু পড়াবো, শেষ করে দিতে পারলে ভালো। নেক্সট ক্লাসের টাইম আমাকে এক্সট্রা টাইম তো দিলা না, আরেকটা ক্লাস টাইম, একটা এক্সট্রা ক্লাস নেওয়ার কথা ছিল না তোমার, এক্সট্রা না ঠিক মেকআপ ক্লাস, সি সেকশন জানাও নি আমাকে, অন্য সেকশন জানিয়েছে, ওদেরটা তো নিয়েছি এক্সট্রা ক্লাস। অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। এখন এটা তো একবারে শেষ হবে না, এটা একটু সময় লাগবে পড়াতে, বড় আছে, ঠিক আছে, এই ক্লাসে শেষ করতে পারবো না তো, এটা পারবো, বড় না অনেক। জি ম্যাম, নেক্সট ক্লাসে দেখি। তাহলে নেক্সট ক্লাসে পড়াই, তাহলে তোমরা আমাকে একটু একটা ক্লাস আমাকে একটু এক্সট্রা দিও, আধা ঘন্টা হলেও দাও, তাহলে শেষ হয়ে যাবে, বুঝছো। অন্য ক্লাসগুলোতে এটা শেষ হয়েছে, সিডিএম এটাও শেষ হয়েছে আর কি। একটা ক্লাস আধা ঘন্টা পড়লেও মনে হয় তোমাদের কভার হয়ে যাচ্ছে। আধা ঘন্টা যদি পাও একটা মাঝখানে মেকআপ ক্লাসে আমাকে জানাবা, ঠিক আছে সিয়ার, তোমাদের সিয়ার আমাকে জানাবা, ঠিক আছে। কোনো কোশ্চেন আছে যেটুকু পড়ালাম তার উপর? এই গেল তোমার ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম টেকনিক, যেটা ডিরেক্টলি একটা কোডের সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছে অরিজিনাল সিগন্যালকে, মডুলেট করে পাঠিয়ে দিচ্ছে স্প্রেড সিগন্যালটা, এবং সেই সেম কোডটা আবার ইউজ হবে রিসিভার এন্ডে এই কোডটাকে এটাকে আমার রিট্রাইভ করার জন্য। ব্যাস এই তো। আর এরপর আমরা দেখবো মাল্টিপল অ্যাক্সেসটা, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসটা, মাল্টিপল ইউজার কিভাবে তোমার কাজ করে। আমরা তো এতক্ষণ সিঙ্গেল ইউজার দিয়ে দেখলাম, এগুলো সিঙ্গেল ইউজার, তাই না, এটাও সিঙ্গেল ইউজার, এটাও সিঙ্গেল ইউজার দেখলাম। এখন আমরা মাল্টিপল অ্যাক্সেস দেখবো, যে মাল্টিপল ইউজার যদি থাকে, হাউ দে আর শেয়ারিং দ্য কোডস, ওকে। এই কোডগুলো আলাদা আলাদা ভাবে যখন চিপ সিকোয়েন্স তাদেরকে দেওয়া থাকবে, তখন তারা কিভাবে কাজ করে, যেমন যেখানে অনেকগুলো স্টেশন নিয়ে কাজ করে, 4টা স্টেশন দিয়ে আমরা কাজ করে দেখব। ওকে, তাহলে আজকে শেষ করি, অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাও। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।